نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে আমাদের এলাকার অনেক মানুষদের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে অন্যান্য জুমার দিনের ন্যায় আজকেও জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আমাদের মতো নগণ্য মানুষদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এখানে উপস্থিত হতে পেরেছি কোরআন এবং হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার সক্ষমতা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করে দিলেন। আলোচনার শুরুতে সে মহান প্রভুর দরবারে সকলেই একটিবার কৃতজ্ঞতা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন না চাইলে আমাদের কারোর পক্ষেই এখানে আসা সম্ভব ছিল না। যেহেতু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা চাইব এই অল্প সময়ের মধ্যে যে কথাবার্তাগুলো আলোচিত হবে আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম এই কথাগুলো আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনারাও যেন সবাই এই কথাগুলোর উপর আমল করতে পারেন। সবাই বলি আমিন। আমাদের বিগত সপ্তাহগুলোতে আলোচনা চলছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা শুনছিলাম। যেহেতু আজকে আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, আমরা মোটামুটি সবাই অবগত আছি আজকে আমাদের বিজয় দিবস। তো আল্লাহ তাআলা তৌফিক দান করলে এ সম্পর্কে কিছুটা আলোচনা হবে। আমাদের নির্ধারিত আলোচনার বিষয় যেটা ছিল সেটা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আবার চলবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই বিষয়ে আমরা সকলেই মোটামুটি অবগত আছি যে আজকে আমাদের বিজয় দিবস। আজকের এই দিনটাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ৪৫ বছর পূর্ণ করল। একটা দেশের জন্য
স্বাধীনতার সময়, স্বাধীনতা প্রাপ্তির পরে ৪৫ বছর একেবারে কম সময়ও না, আবার অনেক বেশি সময়ও না। একটা দেশ উন্নত হওয়ার জন্যে মোটামুটি অনেক সময় লাগে, কিন্তু ৪৫ বছর আমাদের উন্নত হওয়ার জন্যে একেবারে কম সময় না, আবার খুব বেশি সময় আমরা পাই নাই। তবে তুলনামূলকভাবে যদি চিন্তা করি, তুলনামূলকভাবে অন্য রাষ্ট্রের সাথে আমাদের সমকালীন সময়ে যারা স্বাধীনতা অর্জন করেছে এমন রাষ্ট্রের সাথে কল্পনা করলে আমরা অনেকটা পিছিয়ে আছি। যেমন মালয়েশিয়া আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জন করেছে। তাদের অবস্থা আমাদের থেকে অনেক নগণ্য ছিল, অনেক খারাপ ছিল, কিন্তু মালয়েশিয়া আজকে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর সাথে পালাক্রমে উন্নত হচ্ছে, আর আমরা এখনো পর্যন্ত সেই নিচেই পড়ে আছি। অবশ্যই এর পিছনে কিছু কারণ আছে। আমাদের দেশের মানুষগুলো অত্যন্ত মেধাবী, অনেক মেধাবী। যদি মেধাবী না হতো, আপনি চিন্তা করেন, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বা দুর্নীতিতে ৫-৬ নাম্বার হয়, আমরা শুনেছি। এটা মানুষ চুরি করার জন্যও কিন্তু বুদ্ধি লাগে, মানুষ বুদ্ধি ছাড়া চুরিও করতে পারে না। তো আমরা যারা কর্ণধার আছেন তারা হয়তোবা মানুষদের এই মেধাটাকে খারাপ কাজ থেকে ফিরায় এনে যদি ভালো কাজের দিকে ব্যবহার করতে পারতেন, তাহলে হয়তোবা আমাদের এই দেশটা আরও অনেক উপরে উঠে যেত। এই দেশের জনসংখ্যা অনেক বেশি, আয়তন অনুযায়ী আমাদের জনসংখ্যার ঘনত্ব, ঘনবসতি, কিন্তু এই জনসংখ্যাকে বা এই জনগণকে যদি জনশক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে আমার দেশের মতো উন্নত দেশ পৃথিবীর আরেকটাও হবে না। শুধুমাত্র বাংলাদেশের যে পরিমাণ ঘনবসতি আছে, যে পরিমাণ ঘনবসতি বাংলাদেশে আছে, এই ঘনবসতিটা আমেরিকার সাথে তুলনা করে একজন রাজনীতিবিদ বলেছিলেন, সারা পৃথিবীতে যে পরিমাণ লোক আছে, এই সব লোকগুলোকে যদি আমেরিকাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমেরিকার আয়তন অনুযায়ী যে পরিমাণ ঘনবসতি হবে, বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের জনগণ নিয়ে ও পরিমাণ ঘনবসতিতে আমরা আছি। অর্থাৎ আমাদের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু জনসংখ্যা বেশি হলেও প্রায় ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত, এই ৩২ কোটি হাত যদি একেবারে দেশের কল্যাণের জন্য কাজ করে, ওই দেশ উন্নত না হয়ে পারে। এক জরিপে দেখা গেছে সমসাময়িক সময়ে জাপান এবং নাইজেরিয়া দুই দেশের মধ্যে 18 থেকে 40 বছর বয়সের মানুষ মোট জনসংখ্যার অর্ধেক ছিল। নাইজেরিয়াতেও ছিল, জাপানেও ছিল। অর্থাৎ যুবক শ্রেণী, তরুণ শ্রেণীর লোকেরা ছিল অর্ধেক, মোট জনসংখ্যার অর্ধেক। এই সোনালী সময়ে বর্তমান বাংলাদেশ অবস্থান করছে। বাংলাদেশেরও মোট জনসংখ্যার অর্থাৎ 16 কোটি জনসংখ্যার 8 কোটি হচ্ছে তরুণ এবং যুবক। 18 থেকে 40 বছরের মাঝামাঝি বয়সের মানুষ হচ্ছে বাংলাদেশে প্রায় 8 কোটি। দুই দেশের অবস্থান যদি আমরা পর্যবেক্ষণ করি, নাইজেরিয়া এবং জাপান, এই তরুণ সমাজকে, যুব সমাজকে জাপান কাজে লাগাইছে। কাজে লাগানোর ফলে জাপান আজকে বিশ্বের উন্নত দেশগুলির মাঝে একটা। আর নাইজেরিয়া এই একই সংখ্যক জনসংখ্যা পাওয়ার পরেও, মোট জনসংখ্যার অর্ধ সংখ্যক তরুণ যুবক পাওয়ার পরেও নাইজেরিয়া ওইভাবে কাজে লাগাতে পারে নাই, যার কারণে নাইজেরিয়া আজকে দরিদ্র দেশের তালিকাতেই আছে। আমরা আমাদের দেশকে নিয়ে এখন সোনালী একটা সময় পার করছি। এই সময়টাতে আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে তরুণ এবং যুবক। আমাদেরকে যারা পরিচালনা করেন, আমাদের পরিচালকেরা যদি এই তরুণ এবং যুবকদেরকে সঠিক কাজে ব্যবহার করতে পারেন, সঠিকভাবে এই কর্মীর হাতগুলোকে ব্যবহার করা যায়, তাহলে অবশ্যই আমার বাংলাদেশ উন্নত বাংলাদেশে পরিচিত হবে। উন্নত বাংলাদেশ হিসেবে, উচ্চ মানের আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি ভুল করেন, যারা পরিচালকেরা আছেন, গবেষণা বলছে যদি তাদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করা না যায়, তাহলে নাইজেরিয়ার যে অবস্থা, এর থেকে খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশ অদূর ভবিষ্যতেই পড়বে। আজকে আমরা দেখি আমার দেশের যুবকদের চরিত্র নাই। আমার দেশের যুবকদেরকে এমন এমন কাজের মধ্যে বিজি করে রাখা হয়, এমন এমন জায়গায় ব্যস্ত করে রাখা হয়,
যুবকেরা ক্রিয়েটিভ কোনো কিছু চিন্তা করার সুযোগই পায় না। তবে ধন্যবাদ জানাতে হয়, বাংলাদেশ সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে। ইন্টারনেটের যে সমস্ত পর্ন সাইটগুলি আছে সবগুলো বন্ধ করার উদ্যোগ সরকার নিয়েছে। এজন্য সরকারকে অভিনন্দন জানাই। তরুণদের জন্য এই উদ্যোগ অবশ্যই কল্যাণকামী, অবশ্যই যুবকদের জন্য এই উদ্যোগটা অবশ্যই একটা ভালো দিক। এই সমস্ত সাইটগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, কারণ এখন ইন্টারনেটের যুগ, বৈশ্বিক উন্নয়নের যুগ, গ্লোবালাইজেশনের যুগ। এই যুগে পুরো পৃথিবীটা আপনার হাতের মুঠোয়। একটা মোবাইল ফোনের মাধ্যমে আপনি সমগ্র পৃথিবীটাকে কন্ট্রোল করতে পারেন। একটা মোবাইল ফোনের মাধ্যমে সমগ্র পৃথিবীর খোঁজ খবর আপনি মুহূর্তের মধ্যে নিতে পারেন। ইন্টারনেট যেমন ভালো দিকটা আছে, ঠিক তেমনইভাবে এর উল্টো খারাপ দিকটাও আছে। আগে আপনাকে বিনোদনের জন্য বা খারাপ কাজ করার জন্য সিনেমা হলে যেতে হতো, খারাপ কাজ করার জন্যে, খারাপ কিছু দেখার জন্যে আপনাকে অনেক দূরে পায়ে হেঁটে যেতে হতো, কষ্ট করতে হতো, টাকা খরচ করতে হতো। কিন্তু এখন একেবারে আপনি ইচ্ছা করলেই আপনার হাতের মুঠোর মধ্যেই খারাপ কিছু আপনি চাইলে মুহূর্তেই দেখতে পারেন, মুহূর্তেই করতে পারেন। ইন্টারনেট আমাদের জন্য যোগাযোগ ব্যবস্থাকে যেমন সহজ করেছে, ঠিক তেমনইভাবে ঈমান নিয়ে বেঁচে থাকাটাকে অনেক কঠিন করে দিয়েছে। ঈমানটাকে সংরক্ষণ করা ইন্টারনেটের কারণে অনেক কঠিন হয়ে গেছে। পাশাপাশি এই ইন্টারনেটকে ব্যবহার করে ইসলামের প্রচার প্রসার ঘটানো অনেক সহজ হয়ে গেছে। এখন কোন রাস্তায় আপনি যাবেন, কোন দিকে আপনি আগাবেন, সেটা আপনার ব্যাপার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন। আপনার বিবেককে কাজে লাগিয়ে আপনি যদি সঠিক রাস্তায় চলেন উন্নত হতে পারবেন, আর সঠিক রাস্তায় না চললে উন্নত হওয়া সম্ভব না। আজকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আগে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে কাছে যেতে হতো, হাঁটতে হতো, অনেক দূর পর্যন্ত দাওয়াত দেওয়া সম্ভব হতো না। কিন্তু আজকে আপনি মুহূর্তের মধ্যে চাইলেই মানুষদের মধ্যে কোনো কথা পৌঁছে দেওয়ার জন্য মুহূর্তের মধ্যে চাইলেই আপনি পারেন। ইন্টারনেটের কল্যাণে আপনি মুহূর্তের মধ্যে চাইলেই ভালো কোনো কিছু প্রচার প্রসার ঘটাতে পারেন। মুসলমান যুবকেরা যারা আছেন তাদের কাছে অনুরোধ, আজকে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে যে জিনিসটা প্রচার করছেন, যে জিনিসটা আপনি প্রসার ঘটাচ্ছেন, মুসলমান আপনার স্মরণ থাকা দরকার এটা কিন্তু আপনার সদকায়ে জারিয়া অথবা গুনাহে জারিয়া দুইটা রাস্তাই খুলে দিতে পারে। আপনি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার অন্য যে কোনো একটা সাইটের মাধ্যমে কোনো একটা ভালো ভিডিও, কোনো একটা ভালো তথ্য কারো কাছে শেয়ার করলেন, কারো ব্যাপারে তথ্যটা জানানোর জন্য চেষ্টা করলেন। এই তথ্যটা যতগুলো মানুষ পড়বে, যতগুলো মানুষ জানবে, তাদের সওয়াবের একটা অংশ আপনি পাবেন সদকায়ে জারিয়া হিসেবে। আপনি মরে গেলেও, আপনি ইন্তেকাল করলেও আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু জীবিত থাকে। যতদিন পর্যন্ত মানুষ এখান থেকে নিবে, যতদিন পর্যন্ত মানুষ এই সমস্ত সাইট থেকে শিখবে, ততদিন পর্যন্ত আপনি এর একটা অংশ কবরে শুয়েও পাবেন। সদকায়ে জারিয়ার একটা আমল আপনার হয়ে গেল। ঠিক তেমনইভাবে কোনো একটা খারাপ ভিডিওতে লাইক দেওয়া, কোনো একটা খারাপ ভিডিওকে শেয়ার করা, কোনো একটা খারাপ কথা ফেসবুক, ইউটিউব, ভাইবারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, যদি আপনি ছড়িয়ে দেন এই খারাপ ভিডিওটা, এই খারাপ জিনিসটা যতজন মানুষ দেখলো, যতজন মানুষ এখান থেকে গুনাহগার হলো, প্রত্যেকের গুনাহের একটা অংশও আপনার আমলনামার মধ্যে আসে। সুতরাং সাবধান, যে কোনো কিছু শেয়ার করার আগে, যে কোনো কথাবার্তা বলার আগে, যে কোনো বিষয়ে মানুষকে দাওয়াত দেওয়ার আগে সাবধান হয়ে আমাদের এই জিনিসগুলো করা দরকার। প্রযুক্তি আমাদের যুবকদের জন্য যতটা ভালো করেছে, ঠিক তেমনইভাবে উল্টাটাও কিন্তু কম করে না। এজন্যে আমাদের উচিত জাপানের মতো, জাপানের যুবকেরা, জাপানের তরুণেরা যেমনইভাবে প্রযুক্তির ভালো দিকটাকে কাজে লাগিয়ে এগিয়ে গেছে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। হ্যাঁ, তাদের খারাপ সাইডটাও আছে, সেটা আমরা বাদ দিলাম। তাদের যে ভালো দিকটা আছে সেটাকে আমরা গ্রহণ করে আমরা এগিয়ে যেতে পারি। আর নাইজেরিয়াতেও সমসংখ্যক যুবক থাকার পরেও তারা কিন্তু আগাতে পারে না। আমাদের জন্য একটা ভালো দিক, আমাদের দেশে অনেক তরুণ উদ্যোক্তা আছেন যারা নিজ উদ্যোগে, নিজ থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছেন। নিজেদের শ্রম দিয়ে ওই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেরা পরিচালনা করছেন। ওই সমস্ত তরুণ যুবকদেরকে দেখলে অনেক সময় গর্ব হয় যে এই সমস্ত যুবকেরা আমার দেশের, বাংলাদেশি যুবকেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে বাংলাদেশের সুনামকে বয়ে বেড়াচ্ছে। আমরা
আসলে আমরা বাংলাদেশের মানুষ আমাদের দেশকে অত্যন্ত ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এটার প্রমাণ কি? এটার প্রমাণ দেওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। আপনি দেখবেন বাংলাদেশ যখন ক্রিকেট খেলে গ্যালারিতে অনেক সময় দেখা যায়, অভ্যন্তরে কেউ কথাবার্তা না বলি, বাংলাদেশ যখন ক্রিকেট খেলে, মাঠে ক্রিকেট খেলে মাত্র 11 জন। এই 11 জনকে বাংলাদেশের সমগ্র মানুষ ফলো করে। এমনও দেখা যায় গ্যালারিতে বসে বা বাইরে বসে যারা খেলা দেখেন, খেলা দেখতে গিয়ে খেলার জন্য প্রার্থনায় মগ্ন আছেন এমন মানুষও আছে না? খেলা দেখতে গিয়ে চোখের পানি ফেলতেছেন এমন মানুষও আছে না? বাংলাদেশ হাঁটতেছে, মানুষ কাঁদতেছে। এটা প্রমাণ করে এদেশের মানুষ এই দেশটাকে অনেক ভালোবাসে। সামান্য একটা খেলার জন্য মানুষের যদি এত আবেগ থাকে, সামান্য একটা খেলার জন্য মানুষ যদি চোখের পানি ফেলতে পারে, আমি মাসালাতে যাচ্ছি না, বৈধ অবৈধ সেদিকে আমি যাচ্ছি না, কোনো ফতোয়াও দিচ্ছি না, আমি জাস্ট দেশপ্রেমটা বোঝাতে চাচ্ছি। একটা মানুষ খেলার জন্য দেশের জনগণ যদি এত পাগল হতে পারে, অবশ্যই এটা প্রমাণ করে দেশের মানুষ এই দেশটাকে অনেক ভালোবাসে, মন থেকেই ভালোবাসে। এদেশের মানুষগুলোকে যদি দেশের কল্যাণে কাজে লাগানো যেত, তাহলে আমরা এত নিচে কোনোদিনও থাকতাম না। আমরা অবশ্যই অনেক উপরে উঠে যেতাম, আমরা অবশ্যই উন্নতির চরম শিখরে পৌঁছে যেতাম। আমাদের যুবকেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের মানকে উন্নত করছে। কিছুদিন পর পর দেখা যায় আমেরিকা বিভিন্ন গবেষণা করে বিভিন্ন ধরনের ঔষধ উৎপন্ন করছে, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তিতে অনেক উন্নত ধরনের তথ্য বেরিয়ে আসছে, এবং অত্যন্ত গর্বের সাথে সেই সমস্ত জায়গাতে বিভিন্ন বাংলাদেশি বিজ্ঞানীর নামও পাওয়া যায়। বিশেষ করে বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত আধুনিকতম গবেষণা, ক্যান্সার প্রতিরোধে কোনো অ্যান্টিবায়োটিক বা ক্যান্সার প্রতিরোধের কোনো ওষুধ, এটা যেখানে সমগ্র বিশ্ব এই ওষুধটা বের করতে তাদের একেবারে যার পর নাই চেষ্টা সবাই করে যাচ্ছে, কিন্তু সম্প্রতি একটা গবেষণায় বাংলাদেশের একজন ডাক্তার ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার মতো স্বীকৃতি উনি পেয়েছেন। উনি এটা করেছেন, যুক্তরাষ্ট্র আবিষ্কার করেছে, কিন্তু যে বিজ্ঞানী এটার পিছনে গবেষণা করেছেন তার জন্ম বাংলাদেশে। বর্তমানে ফিজিক্সের, পদার্থবিজ্ঞানের সবচেয়ে আলোচিত যে বিষয় মহাকর্ষ তরঙ্গ, গ্র্যাভিটেশনাল ওয়েভ, এটার পিছনে যিনি গবেষণা করছেন তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন। সুতরাং এটা আমাদের জন্য গর্ব, বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের যুবকরা এগিয়ে যাচ্ছে। কিন্তু যেমনইভাবে এগিয়ে যাচ্ছে এই যুবকগুলিকে, এদেরকে যদি সঠিক রাস্তায় পরিচালনা করা যেত, সঠিকভাবে দেশীয়ভাবে সুন্দরভাবে গাইডলাইন দেওয়া যেত, আমাদের দেশটা আরো অনেক উন্নত হতো। কিছুদিন পূর্বে দেখেছি BDYouth.com একটা ওয়েবসাইটে দেখানো হয়েছে বাংলাদেশের পটুয়াখালীর একজন ছেলে, তার বয়সটা কত আমার সঠিক মনে নেই, বয়সটা 20 থেকে 25-এর মাঝামাঝি। একটা ছেলে একটা গাড়ি আবিষ্কার করেছে, এই গাড়িটার মধ্যে কোনো ধরনের তেলের প্রয়োজন নাই। সে দাবি করেছে পানি দিয়ে এই গাড়িটাকে চালানো যাবে, পানি দিয়ে গাড়িটার জ্বালানি হিসেবে গাড়িটা ব্যবহার করা যাবে। তাহলে এই প্রযুক্তিগুলোকে আমরা কি পারি না আমাদের দেশের কাজে লাগাতে? এই প্রযুক্তিগুলো অবশ্যই দেশীয় উন্নতিতে ভূমিকা রাখবে। বাংলাদেশের একজন বিজ্ঞানী, সিলেটের একজন গবেষক, একজন পদার্থবিজ্ঞানী, উনি পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ আবিষ্কার করেছেন। এগুলো আমাদের গর্ব, ওনারা দেখাচ্ছেন যে আমরা পারি, কিন্তু আমাদের ব্যর্থতা, ওনাদেরকে আমরা সঠিক কাজে ব্যবহার করতে পারি না। এটা আমাদের জন্য ব্যর্থতা, আমাদের যারা পরিচালনা করেন তাদের জন্য ব্যর্থতা। আর না হয়তো এই দেশে অনেক কিছু আছে, সম্ভাবনার এমন এমন জিনিস এদেশে আছে, এই দেশটাকে আমরা চাইলে 45 বছরে অনেক কিছুই দিতে পারতাম। আমরা অতি আবেগে কেবলমাত্র বিজয় দিবসগুলো, স্বাধীনতা দিবসগুলো পালন করেই থাকি। দেশের জন্য প্রকৃত মমত্ববোধ, প্রকৃত মমতা এবং প্রকৃত ভালোবাসা অন্তর থেকে যেভাবে করলে হবে, ওই কাজগুলো অনেক সময় আমরা করতে রাজি হই না। বাংলাদেশে ব্রেন ড্রেন হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ থেকে তরুণেরা বিদেশ চলে যাচ্ছে, কেননা তারা মেধার স্বীকৃতি বাংলাদেশে পাচ্ছে না। যদি পাইতো তাহলে তারা বাংলাদেশেই থাকতো। আপনি চিন্তা করেন, একজন হ্যাকার, যারা ইন্টারনেট সম্পর্কে যাদের মোটামুটি তথ্য আছে, ইন্টারনেট সম্পর্কে যারা মোটামুটি জানেন, তারা বুঝেন হ্যাকিং কি জিনিস এবং হ্যাকার কাকে বলে।
কোনো একটা ওয়েবসাইট যখন হ্যাক করে, অবশ্যই ওই তরুণটার মাথায় বা ওই ছেলেটার মাথায় ওয়েবসাইটের সিকিউরিটিতে যারা নিযুক্ত আছেন তাদের থেকে বেশি বুদ্ধি আছে, আর না হয়তো সে ওই ওয়েবসাইটটাকে হ্যাক করতে পারত না। কোনো ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে যখন সে কোনো ওয়েবসাইট হ্যাক করে, তাহলে বুঝতে হবে তার যোগ্যতা যারা সিকিউরিটিতে আছে তাদের থেকে বেশি। বাংলাদেশ গভর্নমেন্টের কোনো একটা ওয়েবসাইট যদি হ্যাক হয়, ওই যুবকটাকে বাংলাদেশ সরকার জেলে দেয়। আর চায়নাতে যখন কোনো ওয়েবসাইট হ্যাক করা হয়, সরকারি কোনো ওয়েবসাইট হ্যাক করলে ওই যুবকটাকে ওই কোম্পানির সিকিউরিটির চিফ বানানো হয়। এটা হচ্ছে পার্থক্য। বাংলাদেশে যখন কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট হ্যাক হয়, ওই ছেলেটাকে কারাগারে দেওয়া হয়, জেল খাটতে হয়, কেন হ্যাক করলাম। আর চায়না চিন্তা করে এই যুবকটা যেহেতু হ্যাক করতে পারছে, তার দক্ষতা এখানে সিকিউরিটিতে যারা আছে তাদের থেকে বেশি, সুতরাং তাকে যদি সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয় তাহলে এই ওয়েবসাইটটা আরো বেশি সুরক্ষিত থাকবে। এটা হচ্ছে আমাদের পার্থক্য। এজন্য বাংলাদেশের মেধা যারা আছে, মেধাগুলো ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায়। বাংলাদেশি বিজ্ঞানীরা নাম করবে, অথচ আমার দেশে মানুষ চিকিৎসার জন্য মারা যায়, আমার দেশের মানুষ প্রযুক্তির অভাবে মারা যায়। কেন হবে? একটা ছেলে মিরপুর তার বাসা, কিছুদিন পূর্বে টেলিভিশনে একটা রিপোর্টে দেখলাম, ওই ছেলেটা এমন একটা মেশিন, এমন একটা ড্রোন ক্যামেরা আবিষ্কার করেছে, এটাকে ব্যবহার করে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ট্রাফিক জ্যামকে নিয়ন্ত্রণ করা যায়। প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত ট্রাফিক জ্যামের অবস্থা পর্যবেক্ষণ করা যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে তার এই প্রজেক্টটাকে সে জমাও দিয়েছিল, কিন্তু এরপরে আর কোনো খোঁজখবর নাই। ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণের জন্য ঢাকার পুলিশ হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সিসি ক্যামেরা সহ বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে, কিন্তু তারপরেও এতে কোনো ফসল হয় না। ওই ছেলেটার প্রযুক্তিটাকে কাজে লাগালে বিভিন্ন গবেষকেরা বলেছিলেন যে এটা দিয়ে হতে পারে সামান্য কিছু ফলাফল পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু পরবর্তীতে তার আর কোনো খোঁজখবর নাই। এভাবে প্রত্যেক জায়গায় যারা উদ্যোগী হচ্ছে, এমন এমন জায়গায় দেখা যায় বিভিন্ন দেশের গভর্নমেন্ট যারা নিজেদের উদ্যোগে নিজেরা কাজ করে, তাদেরকে সরকার উৎসাহিত করে, সরকার তাদের পিছনে উৎসাহের জন্য খরচ করে, তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা দেয়, উৎসাহিত করে, কাজের জন্য অনুপ্রেরণা যোগায়। আর বাংলাদেশে হয় তার সম্পূর্ণ উল্টা। ভালো কাজ করলে অনেক সময় দেখা যায় ওই ছেলেটাকে সাপোর্ট তো করেই না, বরঞ্চ সাপোর্টের অভাবে অনেক সময় তাকে ধুকে ধুকে মরতে হয়। এজন্যে বাংলাদেশ থেকে মেধা পাচার হয়ে যায়। বাংলাদেশে অনেক মেধাবী থাকার পরেও, অনেক সম্পদ থাকার পরেও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্য আর সম্পদ দিয়েছেন, এগুলোকে আমরা ব্যবহার করলে আমাদের সাথে পারার ক্ষমতা কারো ছিল না। কবি গানের সাথে বড় সুন্দর করেই বলেছেন, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলেই আমার এই বাংলাদেশটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। যারা গেছেন চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, যারা গেছেন তারা বলতে পারবেন আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন কি সৌন্দর্য, পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা, সাগরের কি বিশাল সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমার এই দেশে প্রায় 22টা গ্যাস ক্ষেত্র আছে। 2004 সালের একটা রিপোর্টে আমেরিকার একটা গবেষণা সংস্থা বলেছিল বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে। আমার এই দেশ থেকে প্রায় 20টা গ্যাস ক্ষেত্র, বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় 20টা গ্যাস ক্ষেত্র থেকে প্রতি বছর 25 ট্রিলিয়ন গ্যাস আমার এই মাটির নিচে মজুদ আছে। এই গ্যাসগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে বাংলাদেশে গ্যাস সংকট কখনোই হতো না। আমার এই দেশের গ্যাসগুলোকে যদি শিল্প কারখানায় সঠিক কাজে ব্যবহার করা হতো, বাংলাদেশের শিল্পায়ন আরো অনেক বেশি উন্নত হতো। আমার দেশের গার্মেন্টস সেক্টর সারা পৃথিবীর মধ্যে তার অবস্থান দ্বিতীয়। আমার এই সেক্টরটাকে যদি ভালো কাজে ব্যবহার করা হতো, সঠিকভাবে তার তদারকি করা হতো, এই সেক্টরটাও অবহেলায় শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এভাবে প্রত্যেকটা ক্ষেত্র আমার বাংলাদেশে এমন কয়লা আছে যে কয়লা এশিয়া মহাদেশের সবচেয়ে উন্নত মানের কয়লা। এবং বিজ্ঞানীরা বলেছেন দিনাজপুরের বরফপুরিয়ার যে কয়লা খনি, এখান থেকে প্রতিদিন 1 লক্ষ টন কয়লা যদি আহরণ করা হয়, 1 লক্ষ টন কয়লা যদি বের করা হয়, এভাবে 100 বছর পর্যন্ত এখান থেকে কয়লা আহরণ করা যাবে।
প্রতিদিন যদি 1 লক্ষ টন বের করা হয়, তাহলে এইভাবে 100 বছর পর্যন্ত যদি কয়লা আহরণ করা হয়, তাহলে এই কয়লা শেষ হবে না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে। আর যারা ভূতাত্ত্বিক আছেন, মাটি নিয়ে যারা গবেষণা করেন, মৃত্তিকা বিজ্ঞানের যারা গবেষক আছেন, তারা বলেছেন যেখানে কয়লার খনি থাকে, কয়লার খনির নিচেই হীরার খনি থাকার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আমার দেশের সম্পদগুলিকে, আমার এই দেশে চীনামাটি আছে, আমার বাংলাদেশে বিভিন্ন নির্মাণ কাজের বালি পাওয়া যায়, সিমেন্ট ফ্যাক্টরি আছে, অনেক কলকারখানা, অনেক শিল্পায়ন, বাংলাদেশে অনেক কিছুই সম্ভব। কেন সম্ভব? এদেশের যুবকরা, তরুণদের সংখ্যা, যুবকদের সংখ্যা অনেক বেশি। তো আমরা যদি এই জিনিসগুলোকে, আমাদের এই যুবকদেরকে আমাদের এই প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারতাম, তাহলে অবশ্যই আমার এই দেশটা অনেক এগিয়ে যেত। 45 বছরে আমরা শুধুমাত্র ব্যর্থতার গল্পই করি। ও মুসলমান, আপনারা একটাবার চিন্তা করুন তো, শুধুমাত্র ব্যর্থতার চিত্রগুলোই আমরা সামনে কেন আনি? কিছুটা সফলতাও তো আমাদের আছে, কিছুটা সফলতা আছে না? আমরা শুধু ব্যর্থতাই দেখি। আপনি নিজ থেকে চিন্তা করেন না, আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেন, কেউ না করুক আমি করব। যখন বলা হয় আমার এই পণ্যটা দেশি, মেড ইন বাংলাদেশ, ওই পণ্যটা আমরা কিনতেই রাজি হই না, এমন হয় না? আমরা বলি আমরা আমার দেশকে ভালোবাসি, তো মেড ইন বাংলাদেশ পণ্য কিনতে রাজি হই না কেন? আমার দেশের পণ্য ভালো হয় না এজন্য, তাই না? তো আমরা যদি কিনতাম, 1 জন 2 জন 5 জন করে সবাই যদি চেষ্টা করতাম দেশীয় পণ্য ব্যবহার করব, দেশি পণ্য কিনবো, তাহলে হয়তোবা কোনো একটা দিন দেশি পণ্যের মালিক যারা আছেন তারাও চাইতেন যে না, যেহেতু আমার বাংলাদেশে প্রোডাক্টটা ভালো চলে, আমার উচিত এই পণ্যটা আমার ক্রয় করা। আমার দেশের পণ্য ওয়ালটন, মোটামুটি এই সম্পর্কে সবার ধারণা আছে, সবাই জানেন। বাংলাদেশের এই পণ্যটা আফ্রিকার বিশাল বাণিজ্য মেলা, যেখানে প্রায় 30টা দেশের বাণিজ্যিক বিভিন্ন পণ্য শো করা হয়, ওই মার্কেটে বাংলাদেশের পণ্য ওয়ালটন প্রথম স্থান অধিকার করেছে, তাদের প্রযুক্তিগত গুণগত মানের কারণে এবং সেই মান অনুযায়ী দামের কারণে। এবং আফ্রিকার বাজারে এই পণ্যটা তারা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তারা বলেছে অন্যান্য সকল পণ্য থেকে বাংলাদেশের এই পণ্যটা আমাদের জন্য আরো বেশি কার্যকরী, আরো বেশি ভালো। এভাবে প্রত্যেকটা সেক্টরে আমার দেশের লোক যেখানে যেভাবে যারাই কাজ করতেছে, যারাই বিভিন্ন সেক্টরে কাজ করতেছে, আমাদের উচিত এই জিনিসগুলোকে ফলো করা, এই জিনিসগুলোকে খেয়াল করা। আজকে দেখেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তার সংখ্যা প্রায় 20 লক্ষেরও বেশি। এই যে এতগুলো তরুণ বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য কাজ করতেছে, তার রেজাল্টও আমরা পেয়েছি। বিগত 2015 সালে বিশ্ব ব্যাংক কর্তৃক একটা জরিপ হয় প্রতি বছর, কোন দেশের আয় কেমন, মাথাপিছু আয়, নিম্ন আয়ের দেশ, মধ্য আয়ের দেশ এবং উচ্চ আয়ের দেশ। বাংলাদেশকে 2015 সালের 1 জুলাই নিম্ন মধ্যবিত্ত দেশের তালিকার মধ্যে নেওয়া হয়েছে। এটা আমাদের জন্য গর্ব, আমার দেশের তরুণদের জন্য গর্ব। তারা আগাচ্ছে, কাজ করতেছে, কিন্তু আমার দেশের মুরব্বীরা যারা আছে, যারা আমাদেরকে পরিচালনা করেন, তারা মনে হয়, আমার কেন জানি মনে হয়, তারা আমার দেশের যুবকদেরকে সঠিক গাইডলাইনটা দিতে পারতেছে না। কিছু বিপদগামীও আছে, তরুণদের মাঝে কিছু সমস্যাও আছে। আমার দেশে মাঝে মাঝে অনেক সময় জঙ্গিবাদ সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়, কিন্তু এই সমস্ত সমস্যাগুলোকে আমরা চাইলেই নিরসন করতে পারি। আমার দেশের মতো ধর্ম সহিষ্ণু দেশ পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। আপনি দেখেন বিশ্বের যে কোনো দেশে যতগুলো দেশ আছে, এই দেশগুলোর মাঝে যেখানেই মুসলিমরা শাসক হিসেবে আছে, সেখানেই সংখ্যালঘুরা নিরাপদে আছে। আর যেখানেই মুসলিম শাসক নাই, ধর্মনিরপেক্ষতার দোহাই দেওয়া হোক আর যেভাবেই দোহাই দেওয়া হোক, ওই দেশের মধ্যে সংখ্যালঘুরা নিরাপদে নাই। আজকে বার্মায় মুসলিমরা নির্যাতিত, ভারতে যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষতার ব্যাপারে যারা নিজেদেরকে মডেল মনে করে, ভারতেও কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখেছি, ভারতে মুসলমানদেরকে গরু জবাই করতে দেওয়া হয় না, নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে তাদেরকে দেওয়া হয় নাই। আর আমার দেশে রোজার মধ্যে তারাবির নামাজের সময় পর্যন্ত হিন্দুরা পূজা পালন করেছে, কেউ বাধা দেয় না। রোজার পূজা আমরা একসাথে পালন করেছি,
তো আমার দেশের মতো ধর্ম সহিষ্ণু দেশ পৃথিবীতে আর কোথায় আছে? এই দেশের জন্মে নিজেকে গর্বিত বোধ মনে করতেই পারি, নিজেকে গর্বিত মনে করতেই পারি, কিন্তু কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকবে, কিছু কিছু সমস্যা সব জায়গায় থাকবে। এই সমস্যাগুলোকে পিছনে ফেলে আমরাই পারি, যুবকরাই পারি নিজ থেকে উদ্যোগ গ্রহণ করে আমার দেশটাকে এগিয়ে নিতে। এই দেশটাকে সোনার বাংলা হিসেবে আমরাই করতে পারি, অন্য আর কারো দ্বারা সম্ভব না। আপনি দেখেন জঙ্গিবাদ সহ বিভিন্ন ইস্যু বাংলাদেশে কেন তৈরি হচ্ছে, কেন সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম, মাদ্রাসা থেকে, এটা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, মাদ্রাসা থেকে কিতাবুল জিহাদ অধ্যায়টাকে তুলে দেওয়ার জন্য এক শ্রেণী উঠে পড়ে লেগেছে। আচ্ছা বলেন তো, নামাজ রোজার মাসালা এগুলো সাধারণ মানুষ জানে কিনা? জানে না। অধিকাংশ মানুষ নামাজ রোজা হজের মাসালা সাধারণ মানুষগুলো জানে। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে, আলিম ফাজিল পাশ করে, তার যদি নামাজ রোজা হজ যাকাতের বাইরে কিছু স্পেশাল বিষয়ে জ্ঞানী না থাকলো, এই মাদ্রাসার পড়ার কোনো অর্থ আছে? কথা বলেন, আপনারা বুঝেন নাই। নামাজ রোজা হজ যাকাতের মাসালা মোটামুটি সবাই জানে। একটা ছেলে মাদ্রাসায় পড়ার পরে, মাদ্রাসায় পড়া মানেই তো তার স্পেশাল কিছু বিষয়ে জ্ঞান থাকবে, অন্যান্য সাধারণ মানুষ থেকে আলাদা থাকবে। এখন মাদ্রাসায় পড়ার পরেও তার যদি কিতাবুল জিহাদ সম্পর্কে, কিতাবুল বুয়ো সম্পর্কে জ্ঞান না থাকে, জিহাদের সঠিক ব্যাখ্যা কি এটা যদি তারই জানা না থাকে, তাহলে মাদ্রাসায় পড়ার বৈশিষ্ট্য আর কি রইল? এজন্যে মাদ্রাসা থেকে কিতাবুল জিহাদ বাদ দিয়ে নয়, বরং আমাদের উচিত, যারা অভিভাবকরা আছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদের উচিত এই সমস্ত বিষয়গুলো মাদ্রাসার পাশাপাশি কলেজের মধ্যেও ঢুকানো। কেন? বিপথে তরুণরা যায় কখন? যখন তাদের সামনে সঠিক দিক নির্দেশনা না থাকে। তারা যখন জানে না জেহাদ কি, সন্ত্রাস কি, জঙ্গিবাদ কি, এই বিষয়গুলো যখন তারা জানে না, না জেনে তাদেরকে যেদিকে ডাইভার্ট করা হয় সেদিকে তারা ডাইভার্ট হয়। আর না জানার কারণেই ভ্রান্ত পথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু যুবকরা যদি জানতো যে এটাকে বলা হয় জেহাদ আর এটাকে বলা হয় সন্ত্রাস, এটাকে বলা হয় জেহাদ আল্লাহর রাস্তায় জেহাদ করা, আর এটাকে বলা হয় সন্ত্রাস জঙ্গিবাদ, তাহলে কখনোই যুবকরা আল্লাহর রাস্তায় জেহাদ নামক ইবাদতটা ছেড়ে জঙ্গিবাদের পথে পা বাড়াতো না। এখন আপনি তাদের জন্য এই জ্ঞানের পথটাকে যদি বন্ধই করে দেন, কিতাবুল জেহাদটাকে উস্কানিমূলক বলে যদি উঠাই দেন, জেহাদের বইপত্র পড়লে যদি তাকে ধরেই নিয়ে যান, জেহাদ সম্পর্ক জ্ঞান অর্জন করলে যদি তাকে আপনি জঙ্গি বলেন, তাহলে আপনি তাকে শিখতে দিলেন না। এই যুবকটাকে জেহাদের সঠিক তথ্যটা আপনি জানতে দিলেন না। যখন সে জানলো না, তার সামনে যেটাই উপস্থাপন করা হয় এটাই সে জানে, আর ভুলটা উপস্থাপন করা হলে ভুল পথে ডাইভার্ট হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। মাথার মধ্যে সমস্যা থাকলে মাথাকে কেটে ফেলে দিয়ে নয়, বরং মাথার মধ্যে সমস্যা থাকলে যে সমস্যা আছে সমস্যাটা দূর করুন। কিতাব আপনারা জেহাদ সম্পর্কে যদি কেউ ভুল বুঝায়, সঠিক ব্যাখ্যা বুঝার ব্যবস্থা করুন। কিতাবুল জেহাদকে উঠিয়ে দিয়ে নয়, যে উঠায়া দেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের যে অংশটা উঠায়া দিব, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও জমিন থেকে ওইভাবে উৎখাত করে দিতে পারে। আল্লাহর কালামের শব্দ যদি আমরা উঠায়া দেই, আল্লাহর কালামের সূরা যদি আমরা উঠায়া দেই, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে জমিনের শাসনভার থেকে উঠিয়ে দিতে পারেন। আল্লাহ পারেন না? এটা আল্লাহর ক্ষমতা আছে না? কিতাবুল জিহাদ যদি সন্ত্রাস থাকতো, জিহাদ আর সন্ত্রাস যদি এক জিনিস থাকতো, তাহলে আপনারা বলেন তো আল্লাহ তাআলা কি কোরআনে সন্ত্রাসের কথা বলেছেন? কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সন্ত্রাসের কথা বলেছেন? এটা বিশ্বাস হয়? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যত সমস্ত আয়াত নাজিল করেছেন, মোট আয়াত সংখ্যার 3 ভাগের 1 ভাগ আয়াত শুধুমাত্র জিহাদ সম্পর্কিত। শুধুমাত্র জিহাদ সম্পর্কিত 3 ভাগের 1 ভাগ আয়াত। সূরা তাওবা, সূরা আনফাল, বিশাল বড় বড় সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধুমাত্র জিহাদের উপরে। তা আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে সন্ত্রাস শিখাচ্ছেন কোরআনে? নাউজুবিল্লাহ, এটা মনে হয় আল্লাহ তাআলা সন্ত্রাস শিখাইতে পারেন? তাহলে আল্লাহ তাআলা যে আয়াতগুলো জিহাদ সম্পর্কিত নাজিল করেছেন, এগুলো আমাদের তরুণদেরকে শেখার ব্যবস্থা করুন। মুফাসসিরিনে কেরামগণ যে ব্যাখ্যা করে গেছেন, এগুলো শেখার ব্যবস্থা করুন। গুটি কয়েক সুশীল নামক কুশীলের পরামর্শে, গুটি কয়েক নাস্তিকদের পরামর্শে, গুটি কয়েক শয়তানদের পরামর্শে
এমনটা যেন করা না হয়, মাদ্রাসা থেকে যেন কোরআনের জিহাদ সম্পর্কিত আয়াতগুলোকে উঠিয়ে দেওয়া না হয়। এটা আমাদের দাবি থাকলো। কেননা মাদ্রাসা থেকে যদি কোরআনের আয়াতকে উঠিয়ে দেওয়া হয়, এদেশের মানুষগুলো ইসলাম দিন শিখবে কোথায়? শিখার তো আর কোনো জায়গা থাকলো না। আর না শিখলে আজকাল যেমন বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি হয়ে বের হচ্ছে, কিছুদিন পরে মাদ্রাসা থেকেও জঙ্গি হয়ে বের হবে, কোনো সন্দেহ নাই। কেন? আপনারা তাদেরকে সঠিক শিক্ষাটা শিখার ব্যবস্থা করেন নাই। এজন্য আমাদের উচিত আমার এই দেশটাকে, যেহেতু এটা একটা উন্নয়নশীল দেশ, উন্নয়ন হচ্ছে, প্রত্যেকটা কাজে আমরা উন্নয়নশীল, সব জাতিরই সব দেশেরই কিছু সংখ্যক ভুল সমস্যা থাকে, সমস্যাগুলোর মাঝেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে আমার দেশ ৪৫ বছর পূর্ণ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, যদি আমরা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন জাতির লোকেরা যদি চেষ্টা না করে, কোন জাতির জনগণ যদি চেষ্টা না করে তাদের জাতিকে উন্নত করতে, আল্লাহ তাআলা নিজেও ওই জাতিকে উন্নত করে দেন না। তো আমাদের দেশটাকে উন্নত করতে হলে, সুন্দরভাবে সাজাতে হলে আমাদেরকে উন্নত করার চেষ্টা করতে হবে, অন্য কেউ আমাদের কাজ করে দিয়ে যাবে না। যে কথাগুলো বললাম এর মধ্যে যে ভুলভ্রান্তিগুলো আছে, আল্লাহ তাআলা যেন ভুলগুলো আমাদের অন্তর থেকে মুছে দেন এবং সঠিক কথাগুলো বুঝে শুনে সঠিকভাবে যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। সুন্নত নামাজ বাকি আছে, সবাই সুন্নত পড়ে নিন।